হাই ফ্রেন্ডস, লাইক চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডায়াবেটিস এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। ডায়াবেটিস কি, প্রথমে সেই বিষয়ে আমরা জানবো, কত ধরনের এ ডায়াবেটিস হয়ে থাকে, এর লক্ষণ সম্পর্কেও জানবো, এবং কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি। আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। ডায়াবেটিস বিভিন্ন ধরনের হতে পারে। ডায়াবেটিস একটি হলো টাইপ 1 ডায়াবেটিস। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, যেখান থেকে ইনসুলিন সিক্রিয়েশন হয়, সেইগুলি ধ্বংস হয়ে যায়। এটি একটি অটো ইমিউন ডিজিজ। এক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম এই প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে অ্যাটাক করে এবং এটিগুলিকে ধ্বংস করে দেয়। আরেকটি টাইপ হলো টাইপ 2 ডায়াবেটিস। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে হয়তো পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন সিক্রিয়েশন হচ্ছে না, এছাড়াও রক্তে হয়তো পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন আছে, কিন্তু সেই ইনসুলিন তার কাজকে সঠিকভাবে করতে পারছে না। এর কাজ হলো গ্লুকোজকে কোষের মধ্যে, মাসেলের, লিভারের পৌঁছে দেওয়া, এবং সেখানে কি হয়, এই গ্লুকোজ যখন ইনসুলিনের মাধ্যমে আমাদের মাসেলে এবং লিভার বা বিভিন্ন অংশের এই সেলগুলোর মধ্যে প্রবেশ করছে, সেখানে এনার্জি প্রোডাকশন করে, শক্তি তৈরি হয়। কিন্তু কোনো কারণে যদি এই গ্লুকোজকে ইনসুলিন সঠিকভাবে এই সেলের মধ্যে প্রবেশ করাতে না পারে, সেক্ষেত্রে কি হয়, রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বেড়ে যায়। এটি হলো টাইপ 2 ডায়াবেটিস, এবং বর্তমানে এই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়। টাইপ 1 এবং টাইপ 2-র পার্থক্য আমরা কী করে করব? দেখা যায় কম বয়সীদের মধ্যে কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিসের সমস্যা দেখতে পাওয়া যায়, এবং একটু বেশি বয়সে কিন্তু যদি ডায়াবেটিস ধরা পড়ে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা টাইপ 2 ডায়াবেটিস হয়। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় ডায়াবেটিসের সমস্যা হতে পারে, যেটিকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস, এবং মহিলাদের যদি এই সুগার লেভেল বেড়ে যায় প্রেগনেন্সির সময়, পরবর্তী সময় কিন্তু তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও আরও একটি টাইপ হলো টাইপ 3C। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যান্সার বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যাদের সমস্যা রয়েছে, যেখানে প্যানক্রিয়াসের ডিস্ট্রাকশন হচ্ছে সেলের, সেখানেও কিন্তু এই ধরনের ডায়াবেটিসের সমস্যা দেখা যায়। এটা অনেকটা টাইপ 1 ডায়াবেটিসের মতো। তো বেশ কিছু ডায়াবেটিসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। এবার যদি চলে আসি আমরা এই ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি। আজকের তো আলোচনার বিষয় মূলত টাইপ 2 ডায়াবেটিস, যেটা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো টাইপ 1 ডায়াবেটিস হোক বা টাইপ 2 ডায়াবেটিস হোক, এক্ষেত্রে তিনটি লক্ষণ কিন্তু সর্বত্রই দেখতে পাওয়া যায়। সেটি হলো হঠাৎ করেই জল পিপাসা বেড়ে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, এবং বারবার ইউরিন পাস করার টেন্ডেন্সি। এই তিনটেই কিন্তু হলো মূল লক্ষণ। এছাড়াও কি হতে পারে, হাত পা ঝিনঝিন করতে পারে, শারীরিক দুর্বলতা হতে পারে, এবং ডায়াবেটিস যদি আনকন্ট্রোলড অবস্থায় থেকে থাকে, পরবর্তী সময়ে কিন্তু শরীরের যে কোনো অর্গানে বা অঙ্গে এটির প্রভাব পড়তে পারে। যেরকম ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু পরবর্তী সময় আসতে পারে যদি ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়। এখন এই ডায়াবেটিসের সমস্যা কাদের বেশি হয়, এই প্রশ্নটা তো আমাদের মনে চলে আসবেই। দেখুন, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু জেনেটিক ফ্যাক্টর কাজ করে, এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও একটি বংশগত কারণ তো থেকেই যায়। এছাড়াও যদি দেখা যায় আপনি সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, আপনার ওজন বেড়ে গেছে, আপনি এক্সারসাইজ একদমই করেন না, হাঁটাচলা একদমই করেন না, সেক্ষেত্রে কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা আপনার মধ্যে আসতে পারে। এছাড়াও কি হয়, যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে, যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা হতে পারে। যাদের পিসিওডির সমস্যা আছে মহিলাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও অতিরিক্ত স্ট্রেসের কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে। তো লক্ষণ সম্পর্কে তো আগেই আমি আপনাদের বলেছি। এই যে টাইপ 2 ডায়াবেটিস, কিভাবে আমরা একে নিয়ন্ত্রণ করতে পারি। দেখুন, ডায়াবেটিস পেশেন্ট আমরা কাদেরকে বলবো? সাধারণত সুগারের লেভেল ফাস্টিং 70 থেকে 100 mg/dl এবং পিপি 140 mg/dl এর মধ্যে থাকাটাই কিন্তু কাম্য। এবং কি হয়, HbA1c টেস্ট কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই বিষয়টিতে নজর দিই না। HbA1c কিন্তু 3 মাস অন্তর পরীক্ষা করে অবশ্যই দেখা উচিত।
ডায়াবেটিস পেশেন্ট যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই তাকে নজর দিতে হবে যে HbA1c এর মাত্রা যেন 6.5-এর নিচে থাকে। মূলত 5.7 থেকে 6.4 এর মধ্যে যদি এই HbA1c-র মাত্রা থেকে থাকে সেটাকে কিন্তু আমরা বলে থাকি প্রি ডায়াবেটিক স্টেজ, এবং 6.5-এর ওপরে চলে গেলে সেটাকে আমরা বলি ডায়াবেটিস। তো শুধু যে আমরা ফাস্টিং, পিপি এই ধরনের পরীক্ষাগুলো করব তা নয়, HbA1c লেভেলটা দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যদি চলে আসি হোমিওপ্যাথিক চিকিৎসায়, দেখুন হোমিওপ্যাথিতে তো আমরা লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি, তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি ফসফরিক অ্যাসিড, ফসফরাস, লাইকোপোডিয়াম, ন্যাট্রামিউর, থুজা এই জাতীয় ওষুধগুলো কিন্তু আমি অনেক ক্ষেত্রেই প্রয়োগ করে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য। এবং এর সঙ্গে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনার যদি ওজন বেড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাঁটা চলা হোক, এক্সারসাইজ করতে হবে। এছাড়াও খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই এপিসোডে আমি সেই বিষয়ে আলোচনা করছি না, এপিসোডটিকে দীর্ঘায়িত করব না। পরবর্তী সময়ে আমি একটি আলাদা এপিসোড করব, সেখানে এর কি কি খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রয়োজন ডায়াবেটিসের ক্ষেত্রে সেই বিষয়ে আলোচনা করব। তো বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের তো কথা বললাম, এবার বলবো একটি হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা, সিজিজিয়াম মাদার টিংচার। যদি আপনার টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এই সিজিজিয়াম মাদার টিংচারটিকে 15 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সকালে রাতে খাওয়া দাওয়া করার 10-15 মিনিট আগে আপনি যদি সেবন করেন, বেশ কিছুদিন কিন্তু সেবন করতে হবে, বেশ কয়েক মাস, তাহলে কিন্তু দেখবেন আপনার এই সুগারের মাত্রা রক্তে নিয়ন্ত্রণে থাকবে। তবে এরপরেও যদি দেখেন যে আপনার সুগারের সমস্যা রয়েই গেছে, সুগার লেভেল অনেকটাই হাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ডায়াবেটিসের বিষয়ে, এর প্রকারভেদ সম্পর্কে বললাম। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।